ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের আগামীকাল ইতিহাস বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আবারও একটি সেট নিয়ে আলোচনা করছি। তো উত্তর সহ বলবো, তাই শেষ মুহূর্তে তোমরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করেছি। নমুনা প্রশ্নপত্র হিসেবে কী রকম প্রশ্ন আসবে সেটা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর প্রথম কমেন্টে তোমাদের পিন করা থাকবে। তো আরও আমরা কয়েকটা সেট নিয়ে আলোচনা করেছি, ইতিমধ্যে 3টে সেট নিয়ে আলোচনা করেছি। সেই 3টে সেট ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। এই সেটটা হচ্ছে 4 নম্বর সেট। তো এটাও তোমরা দেখো 40-এর মধ্যে তোমরা কত পারছো। আর হ্যাঁ, এই প্রশ্নটা বোর্ডের নির্দেশিকা মেনে তৈরি করা আছে, তাই তোমাদের বুঝতে পারবে কীরকম টাইপের কিন্তু প্রশ্ন আসবে। আর উত্তর সহ তোমরা কটা পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো উত্তর সহ বলছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। চলো শুরু করি। প্রথম দেখো, বলা হয়েছে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করছে, মনে রাখবে, পল টুর্নাল, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রায় ইতিহাস শব্দটির এই সংস্কৃতির নিদর্শন কি? একটু তাড়াতাড়ি বলবো, তোমাদের হাতে সময় কম, আর তোমাদের যাতে সময় নষ্ট না হয় আমি একটু তাড়াতাড়ি বলবো। যদি তোমাদের মনে হয় খুবই তাড়াতাড়ি বলছি, তাহলে তোমরা ভিডিও থেকে, ইউটিউবে যে ভিডিও সেটিং আছে সেখান থেকে স্পিডটা কমিয়ে দিতে পারো। দেখো, প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন হলো কি? এটা হবে হরপ্পা লিপি। প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন হচ্ছে হরপ্পা লিপি। নেক্সট প্রশ্ন চলে আসবো, 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন, প্রায় ইতিহাস শব্দটি অর্থ কি? প্রায় ইতিহাস শব্দটি অর্থ হয়ে যাবে, উত্তর হবে, প্রায় ইতিহাস শব্দটি অর্থ হয়ে যাবে কি? প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, অস্ট্রালোথেপিকাসের প্রাপ্তিস্থান হলো কোথায়? অস্ট্রালোথেপিকাসের প্রাপ্তিস্থান হয়ে যাবে, উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কী বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কী বলে? উত্তর হয়ে যাবে, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কি বলা হয় বলো? প্যাপিরাস ও কাগজ। তো উত্তর হবে প্যালিওগ্রাফি, অর্থাৎ প্যালিওগ্রাফি অফ দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হাইরেটিক লিপির ব্যবহার ছিল কোন সভ্যতায়? হাইরেটিক লিপির ব্যবহার, 6 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে মিশরীয় সভ্যতা, অর্থাৎ হাইরেটিক লিপির ব্যবহার ছিল মিশরীয় সভ্যতা। নেক্সট প্রশ্ন, সব ইতিহাসে হলো যুক্তিনিষ্ঠ এবং তাতে ধর্মের শ্রেষ্ঠত্ব বিদ্যমান, একথা কে বলেছেন? উত্তর হবে হেগেল। এ কথাটি বলেছেন হেগেল, যে সব ইতিহাস হলো যুক্তিনিষ্ঠ এবং তাতে ধর্মের শ্রেষ্ঠত্ব বিদ্যমান। নেক্সট প্রশ্ন, এখন দেখো, খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তো এরকম প্রশ্ন তোমাদের আসবে নয়, আসবেই। তো এরকম প্রশ্ন দেখো, খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ তোমাদেরকে মিলাতে হবে। তো তোমাদেরকে চলো মিলিয়ে দেখিয়ে দিই। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অল বিরুনি। অল বিরুনি এটা হয়ে যাবে কিতাব অল ইন্দ। অল বিরুনি হবে কিতাব অল ইন্দ। নেক্সট প্রশ্ন, মিনহাজ ইজ সিরাজ। মিনহাজ উজ সিরাজ হবে কি? অপশন নাম্বার এ তবাকত ই নাসিরি। জিয়াউদ্দিন বরনি হবে তারিক ই ফিরোজ শাহী এবং আমির খসরু হবে খাজাইন উল ফুতুহ। ওকে, তো অপশান ওয়াইজ তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সরি 8B, অবশ্যই 8B। তো দেখো অপশন হবে বি। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। তো অপশান বিটা কারেক্ট হবে। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। দেখো, ইন্দো পার্সিক ইতিহাস যুগের অবসান ঘটে। ইন্দো পার্সিক ইতিহাস যুগের অবসান ঘটে কোন আমলে বা কি পতন হলে? উত্তর দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? মোগল যুগের পতন হলে। দেখো, ইন্দো পার্সিক ইতিহাস চর্চার অবসান ঘটে যায় মোগল যুগের পতন হলে। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়নবী চক্রাকার যে পরিবর্তনশীলতা বিশ্বাসী, তার মতে সভ্যতার 3টি পর্যায়। তো 3টি পর্যায় কি কি বলো? এটা কি বলেছি? ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়নবীর মতে সভ্যতার 3টি পর্যায়। 1 নম্বর উত্তর হবে জন্ম বৃদ্ধি, এবং জন্ম হবে, বৃদ্ধি হবে, তারপর কি হবে? জন্ম বৃদ্ধি বা বিকাশ, তারপর ধ্বংস। ওকে, জন্ম বৃদ্ধি ধ্বংস। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার মতে বললাম? আর্নল্ড টয়নবীর মতে। ওকে, আর্নল্ড টয়নবী। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বিবৃতি এবং কারণ। তো এরকম প্রশ্ন তোমাদের আসবেই গ্যারান্টি। তো কীরকম প্রশ্ন? বিবৃতি এবং কারণ দিয়ে। দেখো কী বলা হয়েছে? বিবৃতিকে এ এবং কারণকে আর দ্বারা চিহ্নিত। বলা হয়েছে পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ এবং দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। ঠিক আছে। তো কারণ বলছে ভৌগোলিকভাবে প্রাচীন রোম নগরী টাইবার নদীর দিকে দক্ষিণ দিকে মধ্য ইতালিতে অবস্থিত। তো নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করে? অপশান ওয়াইজ তোমাদেরকে করতে হবে উত্তরগুলো। তো 4টে অপশান দেখো, কি মনে হচ্ছে বলো। তো 11 নম্বর প্রশ্ন এটা। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ এবং আর উভয়ের সঠিক বলেছে যে পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ এবং দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। অবশ্যই একটা সবচেয়ে বড় এবং দীর্ঘকালীন, অনেক দিন ধরে ছিল এই রোমান সাম্রাজ্য। এবং দ্বিতীয়ত বলেছে ভৌগোলিকভাবে প্রাচীন রোম নগরী টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইতালিতে অবস্থিত। এটাও কিন্তু সঠিক, কিন্তু এর কারণেই যে এটা হয়েছে এমনটা কিন্তু নয়।
তাহলে অপশন সি ইজ দ্য, কোনটা বললাম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আশা করি বুঝতে পেরেছো। 12 নম্বর প্রশ্ন দেখো, গলের যুদ্ধে রোমের নেতৃত্ব দিয়েছিল কে? তো এটা তোমরা জানো, বলো গলের যুদ্ধে রোমের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর হবে জুলিয়াস সিজার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এরপরের প্রশ্নটা একটু অন্যরকম। 13 নম্বর প্রশ্ন, বোর্ডের নির্দেশিকা তো রয়েছে যে এরকম ডায়াগ্রাম তোমাদের দেবে, তো কি বলেছে দেখো, নিম্নে প্রদত্ত ভেঞ্চিতে কোন বিকল্পটি পারসিক সাম্রাজ্য, একাডেমিটি বংশ এবং প্রথম উবলাভলিট এই তিনটির সম্পর্ককে সঠিকভাবে ব্যাখ্যা করেছে? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এরকম ছবিটা দেখো, অপশন নাম্বার এ কোথায় হলো? আচ্ছা, এই যে 1 নম্বরটা, এরকম ছবিটা হতে পারে। তো এরকম প্রশ্ন আসতেও পারে, না আসতেও পারে। বোর্ডের নির্দেশিকা দিয়েছিল, কিন্তু স্কুলের স্যাররা করবে কিনা সেটা স্কুলের স্যারদের উপরে নির্ভর করছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসছি, 14 নম্বর প্রশ্ন, রোমে প্রজাতন্ত্রের অবসান ঘটে, দেখো কোন শাসনে রোমের প্রজাতন্ত্রের অবসান ঘটে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলো। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ অগাস্টের শাসনে। সরি, অপশন নাম্বার বি। তাহলে যেটা বলছিলাম যে রোমে প্রজাতন্ত্রের অবসান ঘটে কি? অবশ্যই অগাস্টের শাসনে, অগাস্টাসের শাসনে। ওকে, অগাস্টাসের শাসনে রোমের প্রজাতন্ত্রের অবস্থান ঘটে কার আমলে? অগাস্টাসের শাসনে কিন্তু ঘটে, মনে রাখবে। চলো 15 নম্বর প্রশ্ন, একটু তাড়াতাড়ি বলছি দেখো, মার্ক অ্যান্টনি ও কিউপ্লেটটা অক্টোভিয়ানের কাছে পরাজিত হন কোন যুদ্ধে? মার্ক অ্যান্টনি ও কিউপ্লেটটা অক্টোভিয়ানের কাছে পরাজিত হন কোন যুদ্ধে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্টিয়ামের যুদ্ধে, মনে রাখবে, অ্যাক্টিয়ামের যুদ্ধে মার্ক অ্যান্টনি এবং কিউপ্লেটটা অক্টোভিয়ানের কাছে পরাজিত হন। নেক্সট প্রশ্ন, অবিভক্ত রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর হবে প্রথম থিওডোসিয়াস। অবিভক্ত রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের যে বন্দর শহরে রোমান মুদ্রা পাওয়া গেছে তা হলো? আরিকামেদু, অর্থাৎ অপশন নাম্বার এ। দক্ষিণ ভারতের যে বন্দর শহরে রোমান মুদ্রা পাওয়া গেছে, মনে রাখবে সেটা হচ্ছে আরিকামেদু। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, রেশম মতের মাধ্যমে যে দুটি দেশের মধ্যে বাণিজ্য চলতো, কোন দুটি দেশ? রেশম মত, এটা আমি আগের যে সেটাতেও করেছি, তোমরা দেখতে পারো, রিপিটেড কোশ্চেন, ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে রেশম মতের মাধ্যমে যে দুটি দেশের মধ্যে বাণিজ্য চলতো সেটি কোন দুটি দেশ? উত্তর হবে চীন এবং ভারতের মধ্যে রেশম মতের মাধ্যমে যে দুটি দেশের মধ্যে চলতো সেটা হচ্ছে চীন ও ভারত। মনে রাখবে চীন ভারতের মধ্য দিয়ে রেশম পথের, মত বলছিলাম তখন, রেশম পথ। ওকে, রেশম পথের মাধ্যমে দুটি দেশের মধ্যে বাণিজ্য চলতো, ব্যবসা চলতো চীন এবং ভারতের মধ্যে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রাপ্ত রোমের স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার নাম ছিল কি? এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, তো মনে রাখো অরি ও দিনারি, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতে প্রাপ্ত রোমের স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার নাম, অর্থাৎ রোমের স্বর্ণমুদ্রার নাম অরি এবং রৌপ্য মুদ্রার নাম দিনারি, মনে রাখবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, রোমান পিতামাতাকে তাদের সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রি করার অধিকার দিয়েছিল কে? উত্তর হবে রোমুলাস, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট, পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো কি? উত্তর হবে ম্যানুমিশিও। পালিয়ে যাওয়া যারা কৃতদাস পালিয়ে যেত তাদেরকে বলা হতো ম্যানুমিশিও। ওকে, নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের প্রয়োজনীয় খাদ্যের যোগান দিত কে? রোমান সাম্রাজ্যের প্রয়োজনীয় খাদ্যের যোগান দিত কে? কোন শ্রেণীটা বলো? কৃতদাস শ্রেণী। রোমান সাম্রাজ্যের প্রয়োজনীয় খাদ্যের যোগান দিত কৃতদাস শ্রেণী। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, পালিয়ে যাওয়া কৃতদাস ধরা পড়লে তার কপালে লেখা হতো কি? লেখা হতো কোন অক্ষরটি লেখা হতো বলো? উত্তর করো অপশন নাম্বার এফ, অর্থাৎ এ। অপশন নাম্বার এ, অর্থাৎ এফ হবে। তো পালিয়ে যাওয়া কৃতদাসরা ধরা পড়লে তাদের কপালে এফ লিখে দেওয়া হতো, মনে রাখবে। প্রভু এবং কৃতদাসদের মধ্যে সহমর্মিতা প্রকাশ ঘটত কাদের লড়াইয়ের, কাদের মুক্তি, কাদের উৎসব, কাদের সেবায়? বলো, প্রভু ও কৃতদাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ ঘটত, উত্তর হয়ে যাবে, বলো কোনটা উত্তর হবে? উত্তর হয়ে যাবে শতুর্নালিয়া উৎসবে। কোন উৎসব? শতুর্নালিয়া উৎসবে প্রভু এবং কৃতদাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ ঘটত শতুর্নালিয়া উৎসবে। নেক্সট প্রশ্ন, স্পার্টায় সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী ছিল? স্পার্টায় সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী ছিল, উত্তর হবে হেল্টরা। সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী হচ্ছে হেল্ট, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, গ্রিসের ইতিহাসে ধ্রুপদী যুগের সময়কাল কত শতক থেকে কত শতক? বলো 26 নম্বর প্রশ্ন, গ্রিসের ইতিহাসে ধ্রুপদী যুগের সময়কাল হলো? উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতক, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো,
27 নম্বর প্রশ্ন ওয়াইজ অনুযায়ী দেখো, প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু। প্লেটো বলছেন যে আদর্শ পলিস অর্থাৎ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত? মনে রাখবে 5000, মিনিমাম 5000 হলে একটা জনসংখ্যা গড়ে ওঠা উচিত, বা একটা যে আমাদের পলিস অর্থাৎ রাষ্ট্র গড়ে ওঠা উচিত। তো প্লেটো কিন্তু ছোটোখাটো রাষ্ট্রের সম্মুখে মানে কী করেছিলেন, একটা জোর মতবাদ দিয়েছিলেন। কিন্তু আমাদের রাষ্ট্রে কিন্তু 140-141 কোটি বা আরও পেরিয়ে গেছে। তো প্লেটো বলছেন 5000 হলে কিন্তু একটা কি আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে। যাই হোক, দেখো একটি গণতান্ত্রিক পলিস কি? কোনটা গণতান্ত্রিক পলিস কোনটা হবে বলো, চারটের মধ্যে কোনটা? উত্তর হয়ে যাবে এথেন্স। কিন্তু এথেন্স নগরী, এটা কিন্তু একটা কি গণতান্ত্রিক পলিস। আমাদের ভারত যেমন গণতন্ত্র, সেরকম গণতান্ত্রিক পলিস হচ্ছে এথেন্স, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সুরসেন যে নদীর তীরে অবস্থিত? সুরসেন মনে রাখবে, যমুনা নদীর তীরে অবস্থিত সুরসেন। চলো 30 নম্বর প্রশ্ন, অসমকের রাজধানী হলো? অসমকের রাজধানী কোনটা? উত্তর হবে পোটালি, অর্থাৎ অপশন নাম্বার সি, অসমকের রাজধানী হচ্ছে পোটালি। নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন কি বলেছে? মগধের রাজধানী কি? মগধের রাজধানী ছিল কোনটা? মগধের রাজধানী হবে গিরিব্রজ, এটা হচ্ছে মগধের রাজধানী। 32 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় রাজ্যটি প্রতিষ্ঠা করেন কে? সবাই জানো আলেকজান্ডার তরুণ গ্রিক আলেকজান্ডার ম্যাসিডোনীয় রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সরি, আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন তো আলেকজান্ডার। সরি। তো মনে রাখো, ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন কিন্তু আলেকজান্ডার, কিন্তু এই রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল কে? মনে রাখবে ক্যারানাস। ওকে, ম্যাসিডোনীয় রাজ্যটি প্রতিষ্ঠা করেছিল ক্যারানাস। নেক্সট প্রশ্ন চলে আসবো 33 নম্বর প্রশ্ন, মেগাসেনেসকে চন্দ্রগুপ্তের রাজসভা দূত হিসেবে পাঠিয়েছিল কে? উত্তর হয়ে যাবে সেলুকাস, অপশন এ সেলুকাস। নেক্সট 34 নম্বর প্রশ্ন, চোল শাসন ব্যবস্থায় প্রদেশগুলিকে বলা হতো কি? বলা হতো? উত্তর হবে মন্ডলম। এটাও বারবার রিপিট হচ্ছে কিন্তু। চোল শাসন ব্যবস্থায় প্রদেশগুলিকে বলা হতো মন্ডলম। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি? উত্তর হবে ক্যাশু। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম হবে ক্যাশু। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে শ্রীগুপ্ত হলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন কে? আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন। মনে রাখবে, আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1299, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, মিরাজ সিনহান কে ছিলেন? মিরাজ সিনহান ছিলেন একজন ড্যাশ। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ স্থপতি। মিরাজ সিনহান ছিলেন একজন স্থপতি। আজকের 40 নম্বর প্রশ্ন, তথা আজকের শেষ প্রশ্ন কি বলেছে দেখো, অনেকে তার মায়ের সঙ্গে গিয়েছে, খুব ভালো কথা, এক চিত্র প্রদর্শনীশালায়। সেখানে এক সম্রাটের ছবি দেখে তার বড্ড চেনা মনে হলো। মাকে জিজ্ঞেস করতেই মা বলল যে উনি ছিলেন সেই সম্রাট যার কাছে মেবারের রানা অমর সিংহ পরাস্ত হয়েছিলেন। আবার ওনার আমলেই বিকশিত হয়েছিল মিনিয়েচার পেন্টিং। চিত্রটি কোন সম্রাটের ছিল? তো বলো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, কারণ এটা বোর্ডের নির্দেশিকা। তো এটা কোন অপশানটা হবে? চিত্রটি কোন সম্রাটের ছিল বলো? অবশ্যই হবে জাহাঙ্গীর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে কী পেলাম, যে মেবারের রানা অমর সিংহ পরাস্ত হয়েছিল কার কাছে? জাহাঙ্গীরের কাছে। এনার আমলেই বিকশিত হচ্ছে মিনিয়েচার পেন্টিং, জাহাঙ্গীরের আমলে। তো আজকের মতো এটাই ছিল তোমাদের একটা মডেল সেট। আমরা ইতিমধ্যেই 4টে মডেল সেট কিন্তু আপলোড করে দিলাম, পাশাপাশি একটা নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিলাম। তো সেগুলো অবশ্যই কমপ্লিট করবে। পাশাপাশি আমরা লাস্ট মিনিট সাজেশন দেখছি দেওয়া যায় কিনা, তো অবশ্যই দেবো। চ্যানেলে চোখ রাখো, চ্যানেলে তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশাপাশি যে তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে, কারণ যখনই আমরা ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে তোমরা যাতে আপডেটটা পেতে পারো। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা আমাদের থাকছে। আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম। তখনই সার্থকতা হবে যখন তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা পরীক্ষা করবে এনজয়। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের শুভকামনা জানিয়ে, তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।